সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য প্রতিরোধে শিগগিরই সাইবার আইন সংশোধন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধ প্রবণতা কমার দাবি। পুশিনের ঘটনা বাংলাদেশ ভারত সম্পর্কে প্রভাব ফেলবে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রতিবেশী দেশের আচরণে অসন্তোষ। এসএসসির ফলাফল 20 জুলাই। স্কুল পর্যায়ে কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে জানালেন শিক্ষামন্ত্রী। আগামী বছর থেকেই পরিবর্তিত পাঠ্য বই। এবং 24 ঘন্টায় হামে আরও 8 শিশুর মৃত্যু, প্রাদুর্ভাব কমার দাবি স্বাস্থ্যমন্ত্রীর। ডেঙ্গু মোকাবেলায় সচেতন হওয়ার তাগিদ ডিএসসিসি। আসসালামু আলাইকুম, স্বাগত মোহনা সংবাদে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো সংবাদের সঙ্গে আছি আমি জাবেদ কারদার। সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ও অপতথ্য প্রতিরোধে সাইবার আইন সংশোধনের উদ্যোগ নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। সোমবার বিকেলে জাতীয় সংসদ অধিবেশনে সংসদ সদস্য বেগম হেলেন জেরিন খানের প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সংসদ সদস্য জানতে চান, সামাজিক যোগাযোগ মাধ্যমে বট নিয়ন্ত্রিত অ্যাকাউন্ট, এআই জেনারেটেড ছবি ও ভিডিও ব্যবহার করে বিভিন্ন ব্যক্তিদের চরিত্র হনন সহ বিভ্রান্তিকর প্রচারণা প্রতিরোধে সরকার কী পদক্ষেপ নিচ্ছে। উত্তরে মন্ত্রী বলেন, ফেসবুক সহ সামাজিক যোগাযোগ মাধ্যম প্ল্যাটফর্মগুলোর বিরুদ্ধে সরাসরি ব্যবস্থা নেওয়ার কোনো বিধান না থাকায় সরকার কেবল অনুরোধ করতে পারে। বিদ্যমান আইন সংশোধন হলে দ্রুত বিভ্রান্তিকর অ্যাকাউন্ট অপসারণ সহ প্ল্যাটফর্মগুলোকে জবাবদিহিতার আওতায় আনা যাবে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যম বা যেটাতে আইনি ভাষায় আমরা বলছি সাইবার স্পেস, হুইচ ইনক্লুডস এভরিথিং, সোশ্যাল কমিউনিকেশন মিডিয়া, ভার্চুয়াল মিডিয়া সহ সব কিছু ইনক্লুড করা হবে এবং এই সংজ্ঞাগুলো নতুনভাবে সংজ্ঞায়িত হচ্ছে। এবং আজকে সকালেই এই বিষয়ে আমি একটা আইনি সংস্কার করার জন্য ড্রাফটে হাত দিয়েছি। প্রায় সব ধরনের অপরাধ কমেছে এমন মন্তব্য করে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, গত বছরের এই সময়ের চেয়ে চলতি বছর পরিস্থিতি অনেক উন্নতি হয়েছে। সোমবার সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। এই সময় পুলিশ বাহিনীকে আরও শক্তিশালী ও কার্যকর করতে সরকার কাজ করছে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। শামীমুজ্জামান চৌধুরীর রিপোর্ট। পুলিশ বাহিনীর নৈতিক মনোবল বৃদ্ধি এবং ভালো কাজের স্বীকৃতি দিতে দেশব্যাপী আলোচিত 3 ঘটনায় ইতিবাচক ভূমিকা রাখায় 15 পুলিশ সদস্যকে পুরস্কৃত করা হয়। এছাড়া 3 জন নৌ পুলিশকে আইজি ব্যাজ দেওয়া হয়েছে। সচিবালয়ের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে এই পুরস্কার তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। মন্ত্রী বলেন, মন্ত্রণালয়ে মাসভিত্তিক অপরাধের পরিসংখ্যান তৈরি করা হয়। সেখানে ডাকাতি, খুন, অপহরণ সহ বিভিন্ন অপরাধের তথ্য থাকে। সেই তথ্য মোতাবেক 2025 সালের তুলনায় অপরাধ পরিস্থিতির উল্লেখযোগ্য উন্নতি হয়েছে। 2025 সালের তুলনায় অপরাধের চিত্র আমাদের সময়ে অনেক বেশি আমরা উন্নতি লাভ করেছি, অনেক অপরাধ কম প্রত্যেকটা ক্যাটাগরিতে। যদি মাসিক হিসাব করি 2025 সাল বা 2024 সালের সাথে তো তুলনাই চলে না। কিন্তু প্রকৃত সংখ্যা আপনি যেটা বললেন সেটা আমার সামনে নাই, এই বিষয়ে মন্তব্য করতে পারবো না। পুলিশ বাহিনীকে জনবান্ধব বাহিনীতে রূপান্তরের কাজ চলছে বলে জানান মন্ত্রী। আমরা এই পুলিশ বাহিনীকে জনবান্ধব পুলিশ বাহিনীতে রূপান্তর ঘটাতে পেরেছি বলে আমার মনে হয়। তাদেরকে নৈতিকভাবে আমাদের উৎসাহিত করা দরকার এবং তারা যাতে সামনে জনপ্রত্যাশা অনুযায়ী, আইন অনুযায়ী আইনের শাসন বাস্তবায়নের জন্য কাজ করে, সেজন্য তাদেরকে উৎসাহিত করা দরকার। দুষ্টের দমন আর শিষ্টের পালনে বর্তমান সরকার পুরস্কার ও তিরস্কার নীতিতে বিশ্বাসী বলেও মন্তব্য করেন স্বরাষ্ট্রমন্ত্রী। যে রিওয়ার্ড অ্যান্ড পানিশমেন্ট নীতিতে বিশ্বাস করি। ভালো কাজের জন্য স্বীকৃতি, মন্দ কাজের জন্য তিরস্কার, শিষ্টের পালন এবং দুষ্টের দমন, এটা আমাদের নীতি। শামীমুজ্জামান চৌধুরী, মোহনা সংবাদ, ঢাকা। ভারতের পুশিনের চেষ্টা বিজেপি শক্তভাবে প্রতিহত করছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়দ ইসলাম। এই বিষয়ে ইতিমধ্যে ভারত সরকারকে 12 থেকে 13টি চিঠি দিয়েছে সরকার। সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রতিমন্ত্রী বলেন, পুশিনের ঘটনা দ্বিপাক্ষিক সম্পর্ক পুনরুদ্ধারে প্রভাব ফেলবে।
ভারত বর্ডারে কিছুদিন ধরেই পুশিনের কথা আমরা শুনতে পাচ্ছি, যেটা হচ্ছে সবচেয়ে বড় কথা বিজিবি আমাদের বর্ডার গার্ড খুবই শক্তভাবে এটা রেজিস্ট করছে এবং কোনোভাবেই পুশিনকে আমরা অ্যালাউ করছি না। ইতিমধ্যে আমরা 12 থেকে 13টা চিঠি দিয়েছি দিল্লিকে। ভারতকে চিঠি দেওয়া হয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে এবং বিজিবি সজাগ আছে এবং কোনোভাবেই এটা আমরা অ্যালাউ করছি না। সীমান্ত পথ দিয়ে জোরপূর্বক নারী, শিশু ও পুরুষদের বাংলাদেশে ঠেলে দেওয়ার পরিকল্পিত অপচেষ্টা চালাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। প্রতিবেশী দেশটির এমন আচরণ নতুন করে ভাবাচ্ছে বাংলাদেশের জনগণকে। সাধারণ মানুষের দাবি, পুশিন বন্ধ না হলে রোহিঙ্গা সংকটের মতো নতুন বোঝা সৃষ্টি হবে। এক্ষেত্রে কূটনৈতিক তৎপরতা বাড়ানোর তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। বিস্তারিত বিজন কুমারের রিপোর্টে। কাগজি কলমে মৈত্রীর সোনালী অধ্যায় আর কূটনৈতিক ভাষণে সৌহার্দ্যের ফুলঝুরি ঝরলেও ঢাকা দিল্লির সম্পর্কের বাস্তব চিত্র যেন বলছে ভিন্ন কথা। ভারত সরকারের বর্তমান আচরণে দুই দেশের বন্ধুত্বের চেয়ে সম্পর্কের বন্ধনে এখন তিক্ততাই বেশি, যা স্পষ্ট হচ্ছে সীমান্তে একের পর এক পুশিনের ঘটনায়। দ্বিপক্ষীয় চুক্তি কিংবা ন্যূনতম মানবিক রীতিনীতির তোয়াক্কা না করেই ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিভিন্ন সীমান্ত দিয়ে জোরপূর্বক নারী, শিশু ও পুরুষদের বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করছে। একের পর এক পুশিনে বাড়ছে উদ্বেগ, নিরাপত্তা শঙ্কা। পুশিনের মাধ্যমে আসলে বিভিন্ন এক্সট্রিমিস্টদের মধ্য দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল করার একটা চেষ্টা করা হচ্ছে। বাংলাদেশে বিশৃঙ্খলা সৃষ্টি করার মতো ভারতীয় কোনো এজেন্সি থাকবে কিনা সেটা তো আমরা নিশ্চিত না। বাংলাদেশের সার্বভৌমত্বের জন্য হুমকি, বাংলাদেশের নিরাপত্তার জন্য এটা হুমকি। সম্প্রতি মেহেরপুরের তেঁতুলবাড়িয়া, ঠাকুরগাঁয়ের হরিপুরের মশালগাঁও এবং দিনাজপুরের বিরামপুর সীমান্ত দিয়ে অনেক মানুষকে বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করে বিএসএফ। তবে বিজিবি ও স্থানীয়দের কঠোর প্রতিরোধে তা ব্যর্থ হয়। এটা ডেফিনেটলি আমাদের দেশের জন্য ভালো না। আমরা তো গত কয়েক বছর ধরে আমরা সাফার রোহিঙ্গার ইস্যুতে, জিওগ্রাফিক্যালি ল্যান্ড এরিয়া আমাদের এমনিতেই কম, সেক্ষেত্রে এই ওভার পপুলেটেড কাউন্ট্রিতে এদের বাসস্থানের অ্যালোকেশন করা আমাদের দেশের সরকারের জন্য একটা চ্যালেঞ্জিং। বিশেষজ্ঞরা বলছেন, পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনকে সামনে রেখে রাজনৈতিক প্রতিশ্রুতি বাস্তবায়ন চেষ্টার অংশ হিসেবেই সীমান্তে বাড়ছে পুশিনের ঘটনা, যা দেশের জন্য হুমকি স্বরূপ। বিজেপির যে বিজয় এবং যেই ম্যান্ডেটে বিজয় এবং যেই সিস্টেমে বিজয় হলো, জেতার পরে স্বাভাবিকভাবে দেখানো তার কনস্টিটুয়েন্সিকে যে আমি যেই প্রমিস নিয়ে এসেছি সেই প্রমিস আমি রাখছি। সমস্যা সমাধানে প্রয়োজনে প্রতিবেশী রাষ্ট্রটির সঙ্গে আলোচনায় বসার তাগিদ দেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক। যে কোনো দেশে যারা ওভারস্টে করে বা আনলফুলি থাকে ইত্যাদি, তারা কিন্তু একটা ডিউ প্রসেসের মাধ্যমে তাকে প্লেনে ওঠানো হয়। আমি যে কোনো বিষয় যদি সমাধান করতে হয় তাহলে আমার আলোচনার কোনো কি বলা বিকল্প নেই। তার মতে পুশিন ইস্যুতে ভারতীয় নাগরিকদেরও সচেতন হওয়া জরুরি। ভারতের জনগণ তার সরকারকে প্রেসার দিতে পারে যে না, তুমি যেটা করছো এটা আনলফুল। বিজন কুমার, মোহনা সংবাদ, ঢাকা। আগামী 20 জুলাই এসএসসি ও সমমানের পরীক্ষা ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী আনম এহসানুল হক মিলন। সোমবার সচিবালয়ে সরকারের 3 মাসের কর্মসূচি নিয়ে আয়োজিত ব্রিফিংয়ে তিনি বলেন, স্কুল পর্যায়ে শিক্ষার্থীদের কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে। আগামী বছর থেকে বিভিন্ন শ্রেণীর কারিকুলামে ক্রীড়া, সংস্কৃতি, কারিগরি বৃত্তি এবং লার্নিং উইথ হ্যাপিনেস বিষয়গুলো অন্তর্ভুক্ত হচ্ছে। মন্ত্রী বলেন, কারিকুলাম পরিবর্তন 3 মাসে সম্ভব নয়, কিছুটা পরিবর্তন করে 2027 সালে পাঠ্য বই দেয়া হবে। আমরা পরিমার্জনের জন্য আমরা বসছি এবং সেগুলি আমরা রেডি করে ফেলেছি। আর আমরা 2027-এর বই আমরা 2026-এর ডিসেম্বর 25-এর ভিতরে দেব। কারিকুলামের উপর ব্যাপক কাজ চলছে। আমরা 1.4 মিলিয়ন টেপ আমাদের লাগবে। আমাদের প্রাইমারি, সেকেন্ডারি, টার্সিয়ারি এডুকেশনের এই হিউজ প্রজেক্ট, এই বাজেট আমরা নেক্সট ইয়ারের ফিজিক্যাল ইয়ারের বাজেটে এটা আছে। গেল 24 ঘন্টায় হাম ও এর উপসর্গে 8 শিশুর মৃত্যু হয়েছে। ওই সময়ে আক্রান্ত হয়েছে 1185 জন। যদিও চিকিৎসকরা জানান, হামের প্রাদুর্ভাব অনেকটাই কমেছে, কিছুদিনের মধ্যেই স্বস্তি ফিরবে বলে মনে করছেন তারা। বিশেষ টিকা ক্যাম্পেইনের ফলে এই রোগে নতুন আক্রান্তের সংখ্যা নিয়ন্ত্রণে রয়েছে। এদিকে হামে আক্রান্ত রোগীর চাপের বিপরীতে হাসপাতালগুলোর সেবার মান নিয়ে প্রশ্ন তুলছেন স্বজনরা। এমআর আসাদের রিপোর্ট।
হামে আক্রান্ত সন্তানকে নিয়ে হাসপাতালের কেবিন এবং বেডে বাবা মা স্বজন, কপালে দুশ্চিন্তার ভাঁজ। শ্বাসকষ্ট শুরু হলে অক্সিজেন দেয়া, ওষুধের জন্য ছুটাছুটি করে দিন পার। সন্তানকে সুস্থ করতে যেন নিরন্তর যুদ্ধ। তারপরও হাসপাতালে সেবার মান নিয়ে অভিযোগ থাকলে লড়াই বেড়ে যায় আরও কয়েক গুণ। বিশুদ্ধ পানি আমরা এখান থেকে নিব এটা বিষয় না, আমরা বাইরে থেকে নিয়ে আসি, তারপরে এখানে একটা ব্যবস্থা থাকা দরকার আমি যেটা মনে করি। আর পয়ঃনিষ্কাশনের ব্যবস্থাটা খুবই খারাপ, স্টাফদের কিছু ব্যবহার আমার কাছে কিছু খারাপ লেগেছে। এরকম আরও কিছু সমস্যাগুলি আমার কাছে মনে হয়েছে এটা আসলে ইমপ্রুভ করা দরকার। ডিএনসিসিতে গেলাম, ও জায়গায় গিয়ে ডাক্তার ওই কারোরই বাকি রাখি নাই, ভর্তি করানোর জন্য হাতে পায়ে ধরছি, কেউ কোনো কিছু বলে নাই। পরে অবশেষে একজন মহিলা একটু সদয় হইয়া ডাক্তারে অনুরোধ করছে, পরে আমার ছেলেকে ওই জায়গায় ভর্তি করাইছি। রাতে অবস্থা আর একটু খারাপ হয়েছে, পরে আমি এই জায়গায় নিয়ে আসছি, এই জায়গায় ভর্তি করাইছি অনেক চড়াউতরায় পরে। বাংলাদেশ শিশু হাসপাতালের হাম বিশেষায়িত ওয়ার্ডের চিকিৎসক আতিকুল ইসলাম জানান, সেবা নিশ্চিতে সর্বোচ্চ চেষ্টা করছেন তারা। প্রয়োজনে আরও ব্যবস্থা নেওয়া হবে। আমরা দেখে থেকে যেগুলি মনে করেন একদম গরিব ওদের প্রিপেড করে দিই, প্রিপেড করে ইনভেস্টিগেশন ফ্রি, অক্সিজেন ফ্রি, সবই তো ফ্রি। তবে পেইং বেডে যারা অবস্থান করতেছে এর মধ্যে যদি একজন গরিব থাকে তাদের জন্য হয়তো এই সামান্য বিলি তাদের জন্য প্রবলেম। তিনি জানান, টিকা ক্যাম্পেইনের ফলে রাজধানীতে নতুন রোগী কমেছে, যদিও ঢাকার বাইরে থেকে রোগী আসছে আগের মতোই। ঢাকার বাইরে থেকে কিছু আসছে, কারণ জানে যে নিউমোনিয়া হলে মৃত্যু হচ্ছে দু একটা, এই আতঙ্কে ভয়ে মানে একটু শ্বাসকষ্ট কাশি হলেই কিন্তু পেরিফেরিতে অনেকে চিকিৎসা করতেছে না, ভয় পাচ্ছে। যদিও পেরিফেরি সম্ভব, ডিস্ট্রিক্ট হাসপাতালে সম্ভব, কিন্তু অনেকে এই আতঙ্ক থেকে কিছু চলে আসছে, এই জন্য একটু চাপ আমাদের এখন আছে। আগামী মাসের মধ্যে হামের প্রাদুর্ভাব কমে স্বস্তি ফিরবে বলেও আশা জানান এ শিশু বিশেষজ্ঞ। MR আসাদ, মোহনা সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকার সঠিকভাবে হামের টিকা দেয়নি উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী সরদার মোহাম্মদ শাকাত হোসেন বলেন, বর্তমান সরকার এই কার্যক্রম চালিয়ে যাবে। বর্তমানে হামের প্রাদুর্ভাব অনেকটাই কমেছে বলেও জানান তিনি। সোমবার সকালে সচিবালয়ে ডেঙ্গু রোগীদের চিকিৎসায় 1 লাখ ইন্ট্রাভেনাস ফ্লুইড বা আইভি স্যালাইন হস্তান্তর অনুষ্ঠানে মন্ত্রী এইসব কথা বলেন। আদ্দিন হাসপাতাল কাকে কি ক্ষতিপূরণ দিচ্ছে সেটা মন্ত্রণালয়ে দেখার বিষয় নয় বলেও মন্তব্য করেন তিনি। এই যে এখন দেখেন ডেঙ্গু আসতেছে, আমাদের হাতে 1 লক্ষ স্যালাইন আছে আমাদের সেন্ট্রাল স্টোরে, আর 20 থেকে 25 হাজার স্যালাইন আমাদের স্কেটারলি অল ওভার দ্য কান্ট্রিজ উপজেলা হেলথ কমপ্লেক্সগুলি বা ডিস্ট্রিক্টে আছে। আমরা চিঠি দিয়েছি, আমরা বৈধ না অবৈধ আমরা জেনেই দিয়েছি। আমাদের কিছু ধারাবাহিকতা আইন মেনে কাজ করতে হবে। তারা সময় চেয়েছে, কোর্টও সময় দেয় অনেক সময় না, কাজে আমরা সময়টা না দিলে গেট এ বেনিফিট ইন দ্য কোর্ট, কাজে আমরা 2 দিন সময় দিয়েছি। ডেঙ্গু মোকাবেলায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম। আর রেলপথ সড়ক পরিবহন প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেছেন, যে কোনো মূল্যে মশক নিয়ন্ত্রণ নিশ্চিত করতে হবে। সোমবার বিকেলে ঢাকা 9 আসনের স্থানীয় বাসিন্দা ও রাজনৈতিক ব্যক্তিদের নিয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এইসব কথা বলেন তারা। ইমদাদুল হক খানের প্রতিবেদন। সারা বাংলাদেশের সকল সমস্যার সমাধান। রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির অডিটোরিয়ামে নাগরিক সেবা, বর্জ্য ব্যবস্থাপনা ও মশক নিধন কার্যক্রম আরও গতিশীল করা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী কার্যকারিতা বৃদ্ধির লক্ষ্যে গণশুনানির আয়োজন করে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। কোথাও যদি কোনো কাজ না হয়, এ সময় স্থানীয়রা তাদের দুর্ভোগের নানা তথ্য তুলে ধরেন। আমাদের রাস্তায় জলবদ্ধতা সৃষ্টি হয় একটাই কারণে, কারণ ড্রেনেজ সিস্টেমগুলো খুবই খারাপ হয়ে ভেঙে পড়েছে। মুগদা হাসপাতালে যে এই যে দালাল চক্র আছে, এই দালাল চক্রের জন্য হাসপাতালের আপনার চিকিৎসা বিঘ্নিত হচ্ছে। বাদ্রতা মসজিদের পাশে এখানে একটা ওয়াকওয়ে সহ একটি রাস্তা নির্মাণের জন্য দাবি জানাচ্ছি। রাস্তার লাইটগুলো, এই লাইটগুলো রাত্রে জ্বলেই না। পরে ডিএসসিসি প্রশাসক বলেন, শুধু সিটি কর্পোরেশনের উদ্যোগে নয়, স্ব এলাকায় পরিচ্ছন্ন রাখতে নাগরিকদের সক্রিয় অংশগ্রহণও জরুরি। নাগরিকরা তার দায়িত্ব আরো বেশি তারা পালন করবে, আমরা আমাদের থেকে পালন করব। ডেঙ্গুর প্রকোপ মোকাবেলায় মশক নিধন কার্যক্রমের পাশাপাশি নাগরিকদের আরো সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। সামনে ডেঙ্গু চিকনগুনিয়া আসতেছে, এই ডেঙ্গু চিকনগুনিয়া থেকে বাঁচতে হলে এই বিষয়গুলো যদি ঐক্যবদ্ধ হই, তাহলে কিন্তু আমরা এই মশাটাকে নিয়ন্ত্রণ রাখতে পারি। নাগরিক সেবা প্রদানে কর্মকর্তা বা কর্মচারীর অবহেলা বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দেন প্রশাসক। তিনি বলেন, দায়িত্ব পালনে গাফিলতি প্রমাণিত হলে সংশ্লিষ্টদের চাকরি ছাড়তে হবে। এতদিন অনেকে ফাঁকি দিচ্ছেন, এখন আর ফাঁকি দেওয়ার সুযোগ নাই। যেটা আমি পরিষ্কার বলতে চাই,
জাতীয় সনদপত্র, জন্ম নিবন্ধন, মশক, বর্জ্য এবং লাইট এইটাতে যদি অবহেলা করেন তাহলে সেই কর্মচারীদের চাকরি চলে যাবে। ঢাকা ৯-এর নাগরিক দুর্ভোগে বিভিন্ন কার্যক্রম সম্পন্ন হয়েছে উল্লেখ করে আরও বেশ কিছু কার্যক্রম চলমান জানিয়ে স্থানীয় সংসদ সদস্য ও সড়ক পরিবহন এবং রেলপথ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ বলেন, যে কোনো মূল্যে মশক নিয়ন্ত্রণ করতে হবে। নাগরিক দুর্ভোগের লাঘবের লক্ষ্যে গুরুত্বপূর্ণ উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে। বিভিন্ন এলাকার নতুন সড়ক নির্মাণ, রাস্তার উন্নয়ন, আরসিসি ঢালাই, গভীর নর্দমা পাইপলাইন স্থাপন সহ বিভিন্ন কার্যক্রম ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। আরও অনেক প্রকল্প চলমান রয়েছে। সামাজিকভাবে মাদকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে বলে মন্তব্য করেন তিনি। বলেন, জনগণ শুধু ভোটার নয়, জনগণ রাষ্ট্র পরিচালনার অংশীদার। জনগণ শুধু ভোটার নয়, জনগণই হচ্ছে রাষ্ট্র পরিচালনার প্রকৃত অংশীদার। এমদাদুল হক খান, মোহনা সংবাদ, ঢাকা। নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলায় ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য হাইকোর্টে আলাদা বেঞ্চ গঠনকে সাধুবাদ জানিয়েছেন আইনজীবীরা। এরপরও হাইকোর্টে বিচার কাজের আনুষঙ্গিক কিছু বিষয় এবং পর্যাপ্ত লোকবলের অভাবে সব ধর্ষণ হত্যা মামলার বিচার দ্রুত শেষ হবে না বলে মত তাদের। এজন্য সরকারের বাজেট বাড়ানো জরুরি বলে মনে করছেন আইন বিশেষজ্ঞরা। তরিকুল ইসলাম খোকনের ক্যামেরায় মুদাসির আলীর বিশেষ প্রতিবেদন। হাইকোর্টে শিশু রামিসা ঘটনা সহ নারী শিশু ধর্ষণ ও হত্যা মামলার ডেথ রেফারেন্স এবং আপিল শুনানির জন্য আলাদা একটি বেঞ্চ গঠন করার কথা বলেছেন প্রধান বিচারপতি জুবায়ের রহমান। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আগামী সপ্তাহ থেকে বেঞ্চের কার্যক্রম শুরু হবে। একটি সুনির্দিষ্ট বেঞ্চ উনি গঠন করবেন। বিচারিক আদালতে নারী শিশু নির্যাতনের বহু মামলার রায়ের পরেও হাইকোর্টে এসে মামলা জটে আটকে রয়েছে। এমন পরিস্থিতিতে বিশেষ বেঞ্চ গঠন বিচার কাজে কিছুটা গতি আনবে বলে মনে করেন ব্যারিস্টার নিশাত মাহমুদ। একটা স্পেশাল বেঞ্চ গঠন অবশ্যই একটা সাধুবাদ আমি জানাচ্ছি, যেখানে হয়তো বা খুব তাড়াতাড়ি এই মামলাগুলো শেষ হওয়া বাঞ্ছনীয় এই মুহূর্তে, এই পরিস্থিতির কনটেক্সটে আমরা যদি চিন্তা করি। তবে জনবল সংকট সহ নানা কারণে উচ্চ আদালতে মামলা জট খুব সহসায় কাটবে না বলে মনে করেন আইনজীবী ইশরাত হাসান। যতদিন পর্যন্ত সরকার বিচার বিভাগের প্রাতিষ্ঠানিক পরিবর্তন না আনবেন, অর্থাৎ মামলার সংখ্যার তুলনায় বিচারক নিয়োগ না দিবেন এবং প্রশাসনিক এবং লজিস্টিক সাপোর্টগুলো না দিবেন, ততদিন পর্যন্ত আসলে বিচার বিভাগে এই মামলার এই যে পেন্ডিং থাকা বছরের পর বছর, এটা কোনোদিনই সুরাহা হওয়া সম্ভব নয়। এক্ষেত্রে বাজেট বাড়ানোর কোনো বিকল্প নেই বলে জানান ব্যারিস্টার মাহিন এম রহমান। সুপ্রিম কোর্ট প্রশাসন বলেন বা আইন মন্ত্রণালয় বলেন, আমি মনে করি যে আমাদের বাজেটটা খুবই নেগলিজিবল, খুবই কম। যদি বাজেট বাড়িয়ে এইগুলাকে সাপোর্ট না দেন তাহলে তো আপনার ট্রায়াল কমপ্লিট হবে না। হাইকোর্টে একটি আলাদা বেঞ্চ গঠনে হয়তো শিশু রামিসা ও আসিয়ার ধর্ষণের মতো আলোচিত মামলার রায় কার্যকরে গতিশীলতা আসবে, কিন্তু অন্য মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি ও রায় কার্যকরের ক্ষেত্রে হাইকোর্টে বিচারপতির সংখ্যা বাড়ানোর তাগিদ দিচ্ছেন আইন বিশ্লেষকরা। এক্ষেত্রে তারা মনে করছেন বাজেট বাড়ানো সহ সরকারকে আরও বেশি উদ্যোগী হতে হবে। মুদাসির আলী, মোহনা সংবাদ, ঢাকা। দেশের 3 জেলায় সড়ক দুর্ঘটনায় 7 জন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন। ব্রাহ্মণবাড়িয়া সরাইলে যাত্রীবাহী একটি লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশে খাদে উল্টে পড়ে 4 জন নিহত হন। এদিকে পিরোজপুরের সড়ক দুর্ঘটনায় নারীসহ আহত হন 2 জন। অন্যদিকে কক্সবাজার চট্টগ্রাম মহাসড়কে খুঁটাখালীতে 2টি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে 1 জন নিহত হয়েছেন। এই সময় আহত হয়েছেন 30 জন। ভারতীয় জলসীমায় আটক হওয়া দীর্ঘ সময় পর দেশে ফিরেছেন 91 বাংলাদেশি জেলে। বাংলাদেশ ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা লঙ্ঘন, ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ ধরার অভিযোগে গত বছরের ডিসেম্বর এবং চলতি বছরের প্রথম 2 মাসে পৃথক অভিযানে ভারতীয় কোস্ট গার্ড বাংলাদেশি ফিশিং বোট সহ 91 জেলেকে আটক করে। আজ দুপুরে কোস্ট গার্ড বেজ মংলায় আনুষ্ঠানিকভাবে জেলেদের তাদের ফিশিং বোট সহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়। দীর্ঘদিন পর স্বজনদের ফিরে পেয়ে আবেগ আপ্লুত হয়ে পড়েন জেলেদের পরিবার পরিজন।
জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় পূর্ণাঙ্গ নির্বাহী কমিটি ঘোষণা করায় প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শুভেচ্ছা ও নবনির্বাচিত নেতৃবৃন্দকে অভিনন্দন জানিয়ে আনন্দ মিছিল করেছে ফেনী সদর উপজেলা যুবদল। মিছিলে অংশ নেন ফেনী সদর উপজেলা যুবদলের আহ্বায়ক মাস্টার নিজামুদ্দিন পাটোয়ারি, সদস্য সচিব সাদাত হোসেন, যুগ্ম আহ্বায়ক কামরুল হাসান, মঞ্জুর হোসেন মজনু, নূর মোহাম্মদ ভুট্টু, সাদাত হোসেন লিটন, শেখ ফরিদ রিপন সহ সদর উপজেলা ও বিভিন্ন ইউনিয়নের নেতৃবৃন্দ। আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং দেশনায়ক তারেক রহমানকে অভিনন্দন জানাই এবং শুভেচ্ছা জানাই। তারই পাশাপাশি যুবদলের নবনির্বাচিত কমিটির 151 সদস্য বিশিষ্ট যে কমিটি হয়েছে, এই কমিটিতে যারা স্থান পেয়েছেন, বিশেষ করে সাবেক ছাত্রনেতা বেশিরভাগই স্থান পেয়েছেন, তারা সহ 51 সদস্য বিশিষ্ট সবাইকে আমরা শুভেচ্ছা জানাই। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে মাত্র একদিন পর পদত্যাগ করেছেন নবনির্বাচিত পরিচালক মীর শাহরুখ আলম সীমান্ত। রাজশাহী অঞ্চল থেকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পর সোমবার সন্ধ্যায় তিনি পদত্যাগপত্র জমা দেন। কারণ হিসেবে তিনি ব্যক্তিগত ও পারিবারিক ব্যবসায়িক ব্যস্ততাকে উল্লেখ করেছেন। তার বাবা মীর শাহ আলম সরকারের প্রতিমন্ত্রী হওয়ায় পারিবারিক ব্যবসার সম্পূর্ণ দায়িত্ব এখন সীমান্তের উপর, ফলে জাতীয় এই সংস্থায় সময় দেয়া তার পক্ষে সম্ভব নয়। এবার ফুটবল বিশ্বকাপের খবর। ফিফা বিশ্বকাপের কাউন্টডাউন শুরু হয়েছে। সেই লড়াইয়ে মাঠে নামার জন্য সময়ের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন নেইমার জুনিয়র। ব্রাজিলের তারকা ফরোয়ার্ডের চোট সারাতে ব্যবহার করা হচ্ছে নাসার প্রযুক্তি থেকেই তৈরি বিশেষ এক যন্ত্র, যা নেইমারের বিশ্বকাপ খেলার আশা উজ্জ্বল করে তুলেছে। নেইমারকে সুস্থ করতে দিয়ে আসা হচ্ছে অ্যান্টি গ্র্যাভিটি ট্রেডমিল প্রযুক্তি। শেষ করব মোহনার সংবাদ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। সামাজিক যোগাযোগ মাধ্যমে অপতথ্য প্রতিরোধে শিগগিরই সাইবার আইন সংশোধন জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। অপরাধ প্রবণতা কমার দাবি। পুশিনের ঘটনা বাংলাদেশ ভারতের সম্পর্কে প্রভাব ফেলবে মন্তব্য পররাষ্ট্র প্রতিমন্ত্রীর। প্রতিবেশী দেশের আচরণে অসন্তোষ। এসএসসির ফলাফল 20 জুলাই। স্কুল পর্যায়ে কারিকুলাম পরিমার্জনের কাজ চলছে জানালেন শিক্ষামন্ত্রী। আগামী বছর থেকেই পরিবর্তিত পাঠ্য বই। এবং 24 ঘন্টায় হামে আরও 8 শিশুর মৃত্যু, প্রাদুর্ভাব কমার দাবি স্বাস্থ্যমন্ত্রীর। ডেঙ্গু মোকাবেলায় সচেতন হওয়ার তাগিদ ডিএসসিসি। এই ছিল মোহনা সংবাদে। মোহনার সবশেষ খবর জানতে ভিজিট করুন www.mohana.tv। সংবাদ দেখতে পারেন ফেসবুক, ইউটিউবেও। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।